ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের কোষ বা সেলের বিষয় পড়ব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সেকেন্ড চ্যাপ্টারের। তার কারণ কোষের বিষয়ে কিন্তু জানাটা অবশ্যই দরকার, খুব ভালোভাবে জানা দরকার। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যত জীব রয়েছে, সেটা এককোষী জীব হতে পারে, সেটা বহুকোষী জীব হতে পারে, প্রত্যেকটা জীবের দেহ কিন্তু কোষ দ্বারা গঠিত হয়েছে। কারোর ক্ষেত্রে একটা বা কারোর ক্ষেত্রে কিন্তু একাধিক আছে। তা সেই কোষের বিষয়ে আমরা মূলত পড়াটাকে এগিয়ে নিয়ে যাব এই পার্টটাতে, যেখানে আমরা কোষ কাকে বলে এবং কোষ আবিষ্কার হয়েছিল কিভাবে সেই ডিসকভারির বিষয়ে, এছাড়া কোষের আকার আকৃতি এবং প্রকারভেদ এইগুলোর বিষয়ে এক এক করে আমরা আলোচনা করব। তা প্রথমেই আগে আমরা যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে সেল বা কোষ। সেই কোষের যদি ডেফিনেশন বা সংজ্ঞাটা বলা হয়, তাহলে সংজ্ঞাটা এটা দাঁড়ায় যে কোষ আবরক ও সজীব প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে কি না, একটা জীবদেহ গঠন করতে যে বেসিক ইউনিট গুলো লাগে সেটাই হচ্ছে সেল। এবং এই সেলকে বলা হয়েছে শুধু গঠনগত একক নয়, একটা জীবদেহে যে সমস্ত ক্রিয়া সম্পন্ন হয় প্রত্যেকটা ক্রিয়াই আলটিমেটলি সেই জীবদেহের ভেতরে থাকা কোষগুলোর ক্রিয়ার সমষ্টি। অর্থাৎ কোষগুলো কাজগুলো করে বলেই কিন্তু আলটিমেটলি জীবটা কাজটা করতে পারে। আর টোটাল জীবদেহ যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক ইউনিট দিয়ে তৈরি হয়েছে সেগুলোই হচ্ছে সেল। যেমনটা আমাদের একটা বাড়ি তৈরি হয় অনেকগুলো ছোট ছোট ইট নিয়ে, ঠিক তেমনই একটা জীবদেহ তৈরি হয় এক বা একাধিক কোষ মিলিত হয়ে। এবং সেই কোষের কিন্তু আবার দুটো অংশের কথা বলা হয়েছে। কি কি না, এক নম্বরে বলা হয়েছে কোষ আবরক, অর্থাৎ কোষের একটা আবরক থাকে, আর সজীব প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম নামক আরেকটি অংশ থাকে, যে দুটো নিয়ে কিন্তু কোষটা তৈরি হয়েছে। এই দুটোর বিষয়ে আমরা ফার্দার আরো ভালোভাবে জানবো আস্তে আস্তে। তার প্রথমে আমরা কিন্তু ডিসকভারিটার বিষয়ে জেনে নিই, অর্থাৎ আবিষ্কার কে করেছিল, কিভাবে হয়েছিল না হয়েছিল সেই বিষয়গুলো। তা আবিষ্কারের বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেছেন 1665 খ্রিস্টাব্দে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক প্রথম কিন্তু সেল আবিষ্কার করেছিলেন এবং উনি তখন কিন্তু নাম দিয়েছিলেন সেলুলা। সেলুলা কথার মানে হচ্ছে ছোট ছোট কম্পার্টমেন্ট, ছোট ছোট কুঠির বলা যেতে পারে। এবং উনি মূলত এই যে আবিষ্কারটা করেছিলেন, এটা কর্ক স্লাইড নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন। প্ল্যান্টের যে কর্ক, সেই কর্কের স্লাইড নিয়ে উনি পরীক্ষা করে দেখেছিলেন যে বেশ কিছু এরকম হেক্সাগোনাল মৌমাছির কুঠুরির ন্যায় গঠন সেটার মধ্যে রয়েছে, যেগুলোই কিনা এক একটা কোষ। এবং যেহেতু ছোট ছোট কুঠুরি বা কম্পার্টমেন্টের মধ্যে, সেই জন্য সেলুলার কথা উনি বলেছিলেন। এটা 1665 অর্থাৎ 1665 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা হয়েছিল। রবার্ট হুক প্রথম কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন। যদিও উনি এই যে জিনিসটা দেখেছিলেন যে মৌমাছির কুঠুরির মতন গঠন, যেখানে উনি আলটিমেটলি দেখতে পেয়েছিলেন কেবলমাত্র কিন্তু কোষ প্রাচীরটা, তার ভেতরে কিন্তু কোন রকম কোন উপাদান উনি দেখতে পাননি। অর্থাৎ উনি যে সেলটা আবিষ্কার করেছিলেন, এই সেলটা ছিল কিন্তু ডেড সেল, অর্থাৎ মৃত কোষ। তাহলে অবশ্যই কিন্তু আমাদের যদি প্রশ্ন পড়ে যে কোষ আবিষ্কার করেছিলেন কোন সায়েন্টিস্ট, তার উত্তর কিন্তু আমরা দেব রবার্ট হুক। কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে উনি প্রথম যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল কিন্তু ডেড সেল বা মৃত কোষ।
তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে প্রথম সজীব কোষ দেখেছিলেন কোন সায়েন্টিস্ট? না 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ভন লিউয়েনহিক, অ্যান্টন ভন লিউয়েনহিক উনি কিন্তু আবিষ্কার করেছিলেন সজীব কোষ বা লিভিং সেল প্রথম। তাহলে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন কোন সায়েন্টিস্ট সেটা বললে আমরা কিন্তু লিউয়েনহিকের কথা বলবো। অ্যান্টন ভন লিউয়েনহিক 1674 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন সজীব কোষ। এছাড়া আমাদের যে বিষয় আরো কয়েকটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে, এই যে আমরা বললাম যে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবদেহই কিন্তু এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয়েছে এবং জীবদেহের ক্রিয়াগুলো আলটিমেটলি কোষগুলোই করে। তা এই যে বক্তব্যগুলো প্রকাশ করা হয়েছিল একটা মতবাদের আকারে 1838 খ্রিস্টাব্দে, যেটাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি, যেটা প্রকাশ করেছিলেন দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছেন স্লেইডেন আর একজন হচ্ছেন সোমান। স্লেইডেন এবং সোমান দুজন সায়েন্টিস্ট 1838 খ্রিস্টাব্দে কিন্তু সেল থিওরি প্রকাশ করেছিলেন, যেখানে ওনারা এই বক্তব্যগুলো বলেছিলেন যে প্রত্যেকটা জীবদেহই কিন্তু কোষ নিয়ে তৈরি হয়। মূলত তিনটে পস্টিউলেটস বা পয়েন্ট ছিল, যার প্রথম পয়েন্টটা ওনারা বলেছিলেন যে এই পৃথিবীতে থাকা সমস্ত সজীব উপাদান অর্থাৎ প্রত্যেকটা জীবই কিন্তু কোষ দ্বারা গঠিত হয়েছে। এবং উনি দ্বিতীয় পয়েন্টে পস্টুলেট যেটা ছিল, দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটাই বলা হয়েছিল যে মূলত কোষগুলো যে কাজটা করে সেই কাজগুলো আলটিমেটলি গোটা জীবদেহই করতে পারে, মানে কোষগুলো করে বলে জীবদেহে কিন্তু সেই কাজগুলো সম্পন্ন হয়। তো তৃতীয় পয়েন্টে অর্থাৎ সেল সৃষ্টি হয় কিভাবে সেইটার কিন্তু সঠিক উক্তিটা প্রকাশিত হয়নি, সেইটার কিন্তু একটুখানি ত্রুটি ছিল। সেল থিওরিতে বলা হয়েছিল স্পন্টেনিয়াসলি হয়, যেমন ক্রিস্টাল ফরমেশন হয় সেই রকম ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে হয় না। কোষ, একটা কোষ তৈরি হয় কিভাবে? একটা কোষ কিন্তু পূর্ববর্তী একটা কোষ থেকে, মানে এটা যদি একটা কোষ ধরি, এই কোষ থেকেই কিন্তু পরবর্তীকালে একটা নতুন কোষ তৈরি হবে। অর্থাৎ লাস্ট পয়েন্টটাকে কিন্তু কারেকশন করে পরবর্তীকালে এসেছিল আধুনিক কোষ তত্ত্ব। এবং এই আধুনিক কোষ তত্ত্বের প্রবক্তা বললে আমরা কিন্তু অবভিয়াসলি এই দুজনের নাম অবশ্যই বলবো, স্লেইডেন এবং সোয়ান। এছাড়া ওই দুজন বাদে, স্লেইডেন সোয়ান বাদে আরেকজন সায়েন্টিস্ট যিনি কিন্তু এই থার্ড পয়েন্টার কারেকশনটা করেছিলেন, ওনার নাম হচ্ছে রুডলফ, LOF বা LOPH লেখা যেতে পারে, রুডলফ ভিরচাউ। রুডলফ ভিরচাউ নামটা ভালো করে মনে রাখতে হবে। উনি কিন্তু এই যে কোষ তত্ত্ব বা সেল থিওরি, ওটার যে লাস্ট পস্টিউলেট বা পয়েন্টটা ছিল সেটার কিন্তু কারেকশন করে উনি বলেছিলেন যে প্রত্যেকটা সেল, একটা সেল, সেই সেলটা কিন্তু সবসময় একটা প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ পূর্বে থাকা একটা কোষ থেকেই নতুন আর একটা কোষ তৈরি হয়, স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি কিন্তু হয় না। যেটা যে প্রথম যে কোষ তত্ত্ব ছিল সেটার থার্ড পয়েন্টে বলা হয়েছিল যে স্পন্টেনিয়াসলি হয়, কিন্তু দেখা গেছে যে না, একটা প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু নতুন একটা সেলের আবির্ভাব বা সৃষ্টি মূলত হয়ে থাকে। এই মূলত গেল ডিসকভারি ব্যাপার। এছাড়া আমরা দুটো ছোট ছোট পয়েন্ট খেয়াল রাখতে পারি, যদি আমরা সেগুলো পরে পড়বো, যে রবার্ট ব্রাউন ইনি মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা এখানে যে কটা বিষয় জানলাম ডিসকভারিটা পড়তে গিয়ে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, যদিও সেটা মৃত কোষ ছিল। দ্বিতীয় নম্বর, প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন লিউয়েনহিক। পরবর্তীকালে কোষ সম্পর্কিত একটা জীবদেহের মধ্যে কোষ থাকে এবং সেটা জীবদেহের ক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে, এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে যে মতবাদটা তৈরি হয়েছিল সেটাকে কোষ তত্ত্ব বলা হয়, যেটা 1838 1838 প্রকাশ করা হয়েছিল।
এবং এই কোষ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন দুজন সায়েন্টিস্ট, স্লেইডেন এবং সোয়ান। এছাড়া আমরা জানলাম যে সেই পস্টিউলেটের থার্ড পয়েন্টটা কিন্তু একটুখানি ত্রুটি ছিল, সেটাকে কারেকশন করেছিলেন, করে নতুন পয়েন্ট যেটা অ্যাড করেছিলেন সায়েন্টিস্ট রুডলফ ভিরচাও। উনি কিন্তু বলেছিলেন যেটা প্রি এক্সিস্টিং সেল থেকে একটা নতুন সেলের আবির্ভাব মূলত হয়ে থাকে। এরপরে আমরা নেক্সট যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে সেলের বিভিন্ন প্রকার যে শেপ, সেই শেপের বিষয় এবং সাইজের বিষয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের কোষ বা সেলের বিষয় পড়ব, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সেকেন্ড চ্যাপ্টারে। তার কারণ কোষের বিষয়ে কিন্তু জানাটা অবশ্যই দরকার, খুব ভালোভাবে জানা দরকার। তার কারণ হচ্ছে জীবে, এই পৃথিবীতে যত জীব রয়েছে, সেটা এককোষী জীব হতে পারে, সেটা বহুকোষী জীব হতে পারে, প্রত্যেকটা জীবের দেহ কিন্তু কোষ দ্বারা গঠিত হয়েছে। কারোর ক্ষেত্রে একটা বা কারোর ক্ষেত্রে কিন্তু একাধিক আছে। তা সেই কোষের বিষয়ে আমরা মূলত পড়াটাকে এগিয়ে নিয়ে যাব এই পার্টটাতে, যেখানে আমরা কোষ কাকে বলে এবং কোষ আবিষ্কার হয়েছিল কিভাবে সেই ডিসকভারির বিষয়ে, এছাড়া কোষের আকার, আকৃতি এবং প্রকারভেদ, এইগুলোর বিষয়ে এক এক করে আমরা আলোচনা করব। তা প্রথমেই আগে আমরা যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে সেল বা কোষ। সেই কোষের যদি ডেফিনেশন বা সংজ্ঞাটা বলা হয়, তাহলে সংজ্ঞাটা এটা দাঁড়ায় যে কোষ আবরক ও সজীব প্রোটোপ্লাজম যুক্ত জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে। অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে কি না, একটা জীবদেহ গঠন করতে যে বেসিক ইউনিট গুলো লাগে সেটাই হচ্ছে সেল। এবং এই সেলকে বলা হয়েছে শুধু গঠনগত একক নয়, একটা জীবদেহে যে সমস্ত ক্রিয়া সম্পন্ন হয় প্রত্যেকটা ক্রিয়াই আলটিমেটলি সেই জীবদেহের ভেতরে থাকা কোষগুলোর ক্রিয়ার সমষ্টি। অর্থাৎ কোষগুলো কাজগুলো করে বলেই কিন্তু আলটিমেটলি জীবটা কাজটা করতে পারে। আর টোটাল জীবদেহ যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বেসিক ইউনিট দিয়ে তৈরি হয়েছে সেগুলোই হচ্ছে সেল। যেমনটা আমাদের একটা বাড়ি তৈরি হয় অনেকগুলো ছোট ছোট ইট নিয়ে, ঠিক তেমনই একটা জীবদেহ তৈরি হয় এক বা একাধিক কোষ মিলিত হয়ে। এবং সেই কোষের কিন্তু আবার দুটো অংশের কথা বলা হয়েছে। কি কি না, এক নম্বরে বলা হয়েছে কোষ আবরক, অর্থাৎ কোষের একটা আবরক থাকে, আর সজীব প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম নামক আরেকটি অংশ থাকে, যে দুটো নিয়ে কিন্তু কোষটা তৈরি হয়েছে। এই দুটোর বিষয়ে আমরা ফার্দার আরো ভালোভাবে জানবো আস্তে আস্তে। তা প্রথমে আমরা কিন্তু ডিসকভারিটার বিষয়ে জেনে নিই, অর্থাৎ আবিষ্কার কে করেছিল, কিভাবে হয়েছিল না হয়েছিল সেই বিষয়গুলো। তা আবিষ্কারের বলতে গেলে প্রথমে আমাদের বলতে হবে যে বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেছেন 1665 খ্রিস্টাব্দে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক প্রথম কিন্তু সেল আবিষ্কার করেছিলেন এবং উনি তখন কিন্তু নাম দিয়েছিলেন সেলুলা। সেলুলা কথার মানে হচ্ছে ছোট ছোট কম্পার্টমেন্ট, ছোট ছোট কুঠির বলা যেতে পারে। এবং উনি মূলত এই যে আবিষ্কারটা করেছিলেন, এটা কর্ক স্লাইড নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন। প্ল্যান্টের যে কর্ক, সেই কর্কের স্লাইড নিয়ে উনি পরীক্ষা করে দেখেছিলেন যে বেশ কিছু এরকম হেক্সাগোনাল মৌমাছির কুঠুরির ন্যায় গঠন সেটার মধ্যে রয়েছে, যেগুলোই কিনা এক একটা কোষ। এবং যেহেতু ছোট ছোট কুঠুরি বা কম্পার্টমেন্টের মধ্যে, সেই জন্য সেলুলার কথা উনি বলেছিলেন। এটা 1665 অর্থাৎ 1665 খ্রিস্টাব্দে এই ব্যাপারটা হয়েছিল। রবার্ট হুক প্রথম কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন, যদিও
উনি এই যে জিনিসটা দেখেছিলেন যে মৌমাছির কুঠুরির মতন গঠন, যেখানে উনি আলটিমেটলি দেখতে পেয়েছিলেন কেবলমাত্র কিন্তু কোষ প্রাচীরটা, তার ভেতরে কিন্তু কোন রকম কোনো উপাদান উনি দেখতে পাননি। অর্থাৎ উনি যে সেলটা আবিষ্কার করেছিলেন এই সেলটা ছিল কিন্তু ডেড সেল, অর্থাৎ মৃত কোষ। তাহলে অবশ্যই কিন্তু আমাদের যদি প্রশ্ন পড়ে যে কোষ আবিষ্কার করেছিলেন কোন সায়েন্টিস্ট, তার উত্তর কিন্তু আমরা দেব রবার্ট হুক। কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে উনি প্রথম যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল কিন্তু ডেড সেল বা মৃত কোষ। তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে প্রথম সজীব কোষ দেখেছিলেন কোন সায়েন্টিস্ট? না 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ভন লিউয়েনহিক, অ্যান্টন ভন লিউয়েনহিক, উনি কিন্তু আবিষ্কার করেছিলেন সজীব কোষ বা লিভিং সেল প্রথম। তাহলে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন কোন সায়েন্টিস্ট সেটা বললে আমরা কিন্তু লিউয়েনহিকের কথা বলবো। অ্যান্টন ভন লিউয়েনহিক 1674 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন সজীব কোষ। এছাড়া আমাদের যে বিষয় আরো কয়েকটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে, এই যে আমরা বললাম যে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবদেহই কিন্তু এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয়েছে এবং জীবদেহের ক্রিয়াগুলো আলটিমেটলি কোষগুলোই করে। তা এই যে বক্তব্যগুলো প্রকাশ করা হয়েছিল একটা মতবাদের আকারে 1838 খ্রিস্টাব্দে, যেটাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি, যেটা প্রকাশ করেছিলেন দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছেন স্লেইডেন আর একজন হচ্ছেন সোমান। স্লেইডেন এবং সোমান দুজন সায়েন্টিস্ট 1838 খ্রিস্টাব্দে কিন্তু সেল থিওরি প্রকাশ করেছিলেন, যেখানে ওনারা এই বক্তব্যগুলো বলেছিলেন যে প্রত্যেকটা জীবদেহই কিন্তু কোষ নিয়ে তৈরি হয়। মূলত তিনটে পস্টিউলেটস বা পয়েন্ট ছিল, যার প্রথম পয়েন্টটা ওনারা বলেছিলেন যে এই পৃথিবীতে থাকা সমস্ত সজীব উপাদান অর্থাৎ প্রত্যেকটা জীবই কিন্তু কোষ দ্বারা গঠিত হয়েছে। এবং উনি দ্বিতীয় পয়েন্টে পস্টুলেট যেটা ছিল, দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটাই বলা হয়েছিল যে মূলত কোষগুলো যে কাজটা করে সেই কাজগুলো আলটিমেটলি গোটা জীবদেহই করতে পারে, মানে কোষগুলো করে বলে জীবদেহে কিন্তু সেই কাজগুলো সম্পন্ন হয়। তো তৃতীয় পয়েন্টে অর্থাৎ সেল সৃষ্টি হয় কিভাবে সেইটার কিন্তু সঠিক উক্তিটা প্রকাশিত হয়নি, সেইটার কিন্তু একটুখানি ত্রুটি ছিল। সেল থিওরিতে বলা হয়েছিল স্পন্টিনিয়াসলি হয়, যেমন ক্রিস্টাল ফরমেশন হয় সেই রকম ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবে হয় না। কোষ, একটা কোষ তৈরি হয় কিভাবে, একটা কোষ কিন্তু পূর্ববর্তী একটা কোষ থেকে, মানে এটা যদি একটা কোষ ধরি এই কোষ থেকেই কিন্তু পরবর্তীকালে আর একটা নতুন কোষ তৈরি হবে। অর্থাৎ লাস্ট পয়েন্টটাকে কিন্তু কারেকশন করে পরবর্তীকালে এসেছিল আধুনিক কোষতত্ত্ব। এবং এই আধুনিক কোষতত্ত্বের প্রবক্তা বললে আমরা কিন্তু অবভিয়াসলি এই দুজনের নাম অবশ্যই বলবো, স্লেইডেন এবং সোয়ান। এছাড়া ওই দুজন বাদে স্লেইডেন সোয়ান বাদে আরেকজন সায়েন্টিস্ট যিনি কিন্তু এই থার্ড পয়েন্টার কারেকশনটা করেছিলেন, ওনার নাম হচ্ছে রুডলফ, LOF বা LOPH লেখা যেতে পারে, রুডলফ ভিরচাও। রুডলফ ভিরচাও নামটা ভালো করে মনে রাখতে হবে। উনি কিন্তু এই যে কোষ তত্ত্ব বা সেল থিওরি, ওটার যে লাস্ট পস্টিউলেট বা পয়েন্টটা ছিল সেটার কিন্তু কারেকশন করে উনি বলেছিলেন যে প্রত্যেকটা সেল, একটা সেল, সেই সেলটা কিন্তু সবসময় একটা প্রি এক্সিস্টিং সেল থেকে কিন্তু সৃষ্টি হয়, অর্থাৎ পূর্বে থাকা একটা কোষ থেকেই নতুন আর একটা কোষ তৈরি হয়, স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি কিন্তু হয় না। যেটা যে প্রথম যে কোষ তত্ত্ব ছিল সেটার থার্ড পয়েন্টে বলা হয়েছিল যে স্পন্টেনিয়াসলি হয়, কিন্তু দেখা গেছে যে না, একটা প্রি এক্সিস্টিং সেল থেকেই কিন্তু নতুন একটা সেলের আবির্ভাব বা সৃষ্টি মূলত হয়ে থাকে। এই মূলত গেল ডিসকভারি ব্যাপার। এছাড়া আমরা দুটো ছোট ছোট পয়েন্ট খেয়াল রাখতে পারি, যদি আমরা সেগুলো পরে পড়বো, যে রবার্ট ব্রাউন ইনি মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন।
তাহলে আমরা এখানে যে কটা বিষয় জানলাম ডিসকভারিটা পড়তে গিয়ে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, যদিও সেটা মৃত কোষ ছিল। দ্বিতীয় নম্বর, প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন লিভেনহিক। পরবর্তীকালে কোষ সম্পর্কিত একটা জীবদেহের মধ্যে কোষ থাকে এবং সেটা জীবদেহের ক্রিয়াগুলো সম্পন্ন করতে সাহায্য করে, এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে যে মতবাদটা তৈরি হয়েছিল সেটাকে কোষ তত্ত্ব বলা হয়, যেটা 1838 প্রকাশ করা হয়েছিল। এবং এই কোষ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন দুজন সায়েন্টিস্ট, স্লেইডেন এবং সোয়ান। এছাড়া আমরা জানলাম যে সেই পস্টিউলেটের থার্ড পয়েন্টটা কিন্তু একটুখানি ত্রুটি ছিল, সেটাকে কারেকশন করেছিলেন, করে নতুন পয়েন্ট যেটা অ্যাড করেছিলেন সায়েন্টিস্ট রুডলফ ভিরচাও। উনি কিন্তু বলেছিলেন যেটা প্রি এক্সিস্টিং সেল থেকে একটা নতুন সেলের আবির্ভাব মূলত হয়ে থাকে। এরপরে আমরা নেক্সট যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে সেলের বিভিন্ন প্রকার যে শেপ, সেই শেপের বিষয় এবং সাইজের বিষয়। এবার আমরা মূলত পড়ব কোষের সাইজের বিষয়ে, অর্থাৎ আকারের বিষয় আমরা পড়ব। আকারের বিষয় পড়তে গেলে আমাদের 3টে বিষয় খেয়াল রাখতে হবে। কি না, 1 নম্বর হচ্ছে সবচেয়ে ছোট, কোষ কোনটি, সেই বিষয়টা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যে আকারে সব থেকে ছোট কোষটির নাম লেখো, অর্থাৎ আমরা স্মলেস্ট সেলের কথা বলছি। আকারে সব থেকে ছোট কোষ হচ্ছে পিপিএলও, অর্থাৎ প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস, এটাকেই বলা হয় মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। অবশ্যই মাথায় রাখতে হবে সব থেকে স্মলেস্ট অর্থাৎ সব থেকে আকারে ছোট কোষের নাম যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলওর কথা বলতে পারি, বা আমরা ওইটাই বা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের কথা বলতে পারি, যেটার সাইজটা হয় মোটামুটি 0.1 থেকে 0.3 মাইক্রন মিটার। এটা গেল সব থেকে ছোট। এরপর প্রশ্ন দিতে পারে যে সবচেয়ে বড় কোষ, আকারের দিক থেকে সব থেকে বড় অর্থাৎ লার্জেস্ট সেল যদি বলা হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই লার্জেস্ট সেল বলতে উট পাখির অনিষিক্ত ডিমের কথা বলবো, অর্থাৎ অস্ট্রিচের আনফার্টিলাইজড এগ হচ্ছে আয়তনে সব থেকে বড়, না আকারে সব থেকে বড় কোষ বলা যেতে পারে, যেটা সাইজ প্রায় 1 মিটার মতন হয়। টোটাল সাইজটা সব থেকে বড়, এটা লার্জেস্ট সেল। এবার যদি বলে লম্বায় সব থেকে বড় অর্থাৎ সবচেয়ে দীর্ঘ কোষ বা লংগেস্ট সেলের কথা যদি বলা হয়, তাহলে সেটা হবে স্নায়ু কোষ বা যেটাকে নিউরন বলা হয়। নিউরন হচ্ছে লম্বায় সব থেকে বড় সেল অর্থাৎ লংগেস্ট সেল। তাহলে আমরা সাইজের সাপেক্ষে 3টে বিষয় ভালো করে খেয়াল রাখবো, সব থেকে ছোট কোষ, সব থেকে বড় এবং সব থেকে বড় বলতে একটা আকারের দিক থেকে বড়, আর একটা হচ্ছে দীর্ঘ অর্থাৎ লম্বায় সব থেকে বড় স্নায়ু কোষ বা নিউরন। এছাড়া আমরা কোষের যদি শেপের কথা বলি, আকৃতির কথা বলি, আকৃতি কিন্তু কোষের বিভিন্ন রকমের হতে পারে। কিরকম না, কোষের আকৃতি অনিয়তাকার হতে পারে, যেটা অ্যামিবার ক্ষেত্রে হয়। আবার কোষের আকৃতি এরকম স্পিন্ডল শেপ হতে পারে, বেম আকৃতির হতে পারে, যেটা মাসেল আমাদের দেহে যে পেশি কোষ, সেই পেশি কোষগুলো এরকম শেপের হয়। আবার এই যে স্নায়ু কোষের কথা বললাম, সেটা আবার এরকম স্টার শেপ হয়। বিভিন্ন রকম শেপের হতে পারে। এছাড়া এরকম কমা আকৃতির হতে পারে, ভিব্রিও হয় এরকম কমা আকৃতির। এছাড়া আরো বিভিন্ন শেপ হতে পারে, এরকম রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার আকৃতির হতে পারে। এটাও মাসেল আমাদের পেশি কোষগুলো এরকম শেপের হয়ে থাকে। বিভিন্ন রকমের আরবিসি আবার দেখা যাচ্ছে, আরবিসির শেপটা হয় সাইড থেকে দেখলে দ্বি অবতল। এটা মূলত ম্যামেলসদের আরবিসির ক্ষেত্রে দেখা যায় এটা। এছাড়া যদি নর্মাল অন্যান্য প্রাণীর আরবিসি দেখা হয়, সেটার ক্ষেত্রে দেখা যায় উভয় উত্তল আরবিসি, মাঝখানে নিউক্লিয়াস থাকে।
এছাড়া কনিক্যাল শেপ বা রড শেপ হতে পারে। অর্থাৎ মোদ্দা কথা এটাই, কোষের আকৃতি বা শেপ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে এবং প্রত্যেকটা কোষের আকারও কিন্তু বিভিন্ন রেঞ্জের হতে পারে। তাহলে এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে কোষের আকার আকৃতি এটা নির্ভর করে কিসের উপর, না এটা মূলত কোষটা কি কাজ করবে, সেই কোষটার কাজের উপর নির্ভর করে। অর্থাৎ সেই কোষটা কি বিশেষ রকম কাজে অংশ নেবে সেইটার উপর ডিপেন্ড করে তার শেপ এবং সাইজ, অর্থাৎ আকার এবং আকৃতি। অনেকে এটা ভাবতে পারে যে কোনো একটা জীব যদি বড় হয় তার মানে তার দেহের মধ্যে থাকা কোষগুলো বড় হবে, এটা কিন্তু একদমই নয়। বা ছোট হলে তার দেহের কোষগুলো ছোট হবে, সেই বিষয়টা কিন্তু একদম নয়। পুরোটাই কাজের উপর নির্ভর করছে, যে কোষটাকে কি কাজ করতে হবে তার উপর ডিপেন্ড করছে তার শেপ এবং সাইজ। এরপর মূলত আমরা শেপ এবং সাইজ পড়ার পর কোষের মূলত প্রকারভেদটা পড়বো। কোষকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। যদি টাইপস এর কথা বলা হয় তাহলে কোষ দুই প্রকারের হয়। কি কি না, এক নম্বরে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, বা আদি কোষ, যেখানে এই প্রো কথার মানে হচ্ছে প্রিমিটিভ, মানে হচ্ছে প্রাচীন বা পুরনো বলা যেতে পারে, বা আগেকারের। অর্থাৎ এই যে কোষটা, এই কোষটার কিন্তু ভেতরে যেসব জিনিসগুলো আছে, নিউক্লিয়াস বা অন্যান্য উপাদান, সেগুলো সবই কিন্তু প্রাচীন, পূর্বেকার। যদিও এই প্রকারের কোষই কিন্তু একদম প্রথম তৈরি হয়েছিল, শুরু থেকে আছে, তাই একে আদি কোষও কিন্তু বলা হয়। আর এই ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এমন একটা প্রকারের সেল যার নিউক্লিয়াসটা কিন্তু প্রাচীন। এছাড়া এর মধ্যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলিস কিন্তু দেখতে পাওয়া যায় না। কোষের ভেতরে যে সমস্ত পর্দা ঘেরা অঙ্গাণু থাকে তার কোনোটাই আমরা কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাবো না। আরেকটা যে ভাগ হয়, আর এর এক্সাম্পল যদি বলা হয়, প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। এছাড়া বিজিএ অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল বা এদেরকে সায়ানো ব্যাকটেরিয়াও বলা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রোক্যারিওটিক প্রকৃতির সেল দেখতে পাওয়া যায়। নাম্বার বি আমরা যদি দেখি, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, বা এটাকে আদর্শ কোষ বলা হয়। এখানে ইউ কথার মানে হচ্ছে একদম আদর্শ বলা যেতে পারে, আইডিয়াল। অর্থাৎ নিউক্লিয়াসটা একদম সুস্পষ্ট উন্নত প্রকৃতির, আর এই যে ক্যারিওটিক থেকে তো নিউক্লিয়াস কথাটা আসছে। অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসটা খুবই উন্নত, সুগঠিত, এবং কোষে বিভিন্ন প্রকার পর্দা ঘেরা কোষ অঙ্গাণু রয়েছে, সেই কোষটাকে কিন্তু আমরা ইউক্যারিওটিক কোষ বলে থাকি। পৃথিবীতে কিন্তু প্রথমে আগে প্রোক্যারিওটিক কোষের সৃষ্টি হয়েছে, তারপর সেখান থেকে কিন্তু ইউক্যারিওটিক কোষ আবির্ভূত হয়েছে। ইউক্যারিওটিক কোষ বলতে আমরা বলতে পারি যে মনেরা রাজ্য বাদে বাকি রাজ্যের জীবেদের ক্ষেত্রে যে কোষগুলো আছে সেগুলো প্রত্যেকটা ইউক্যারিওটিক কোষ। মনেরা রাজ্যের মধ্যে মূলত এরা পড়ে, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালেরা। আর মনেরা বাদে প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, এই সমস্ত রাজ্যগুলোর মধ্যে যেসব জীবেরা পড়ে তাদের প্রত্যেকের দেহের সেলগুলো কিন্তু ইউক্যারিওটিক প্রকৃতির হয়। এবং আরেকটা বিষয় আমরা ছোট্ট খেয়াল করে নেবো, সেটা হচ্ছে একটা জীবদেহের মধ্যে কটা কোষ আছে, সেই নাম্বার অফ সেল তার উপর ডিপেন্ড করে কোষকে কিন্তু দুটো পার্টিকুলার কোষকে বলছি জীবকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম বা এককোষী জীব, অর্থাৎ যাদের দেহে একটাই কোষ থাকে, সেটা প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক যে কোনো একটা হতে পারে। মূলত দেখা যায় ইউনিসেলুলার অর্গানিজমগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোক্যারিওটিক সেলটাই থাকে। আবার মাল্টি সেলুলার বা বহুকোষী হতে পারে, মানে এমন জীব যার দেহে কিন্তু অনেকগুলো করে কোষ রয়েছে, মানে একাধিক রয়েছে, সেটা দুটো, চারটে, আটটা হতে পারে, তাদের বহুকোষী কিন্তু জীব বলা হয়। তাহলে এই আমরা কোষের সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা মূলত নিলাম, কোষ কাকে বলে এবং কোষ সম্পর্কিত যে থিওরি, কোষ তত্ত্ব যেটাকে বলা হয় সেটার কথা, এবং সৃষ্টির
বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা পড়লাম। দেন আমরা কিন্তু কোষের আকার, আকৃতি এবং সেগুলো কিসের উপর নির্ভর করে। আর লাস্টলি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কোষের প্রকারভেদ। পরবর্তী পার্টে আমরা সেই আলাদা করে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষের বিষয়ে টোটাল স্ট্রাকচারগুলো দেখব। ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে ইউক্যারিওটিক প্ল্যান্ট সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক অ্যানিমাল সেল। আর প্রোক্যারিওটিক সেল মানে একটা ব্যাকটেরিয়ার কোষের বিষয়ে পড়বো। দেন এক এক করে কোষের ভেতরে থাকা অঙ্গাণুগুলোর কথা আমরা পড়বো।